আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমসিকিউ সমাধানের এই পর্বে কথা বলবো নবম অধ্যায় নিয়ে। নবম অধ্যায় টাইটেল দেখেই বুঝতে পারতেছো যে এই অধ্যায়ে আমরা কথা বলবো এসিড ক্ষার এসিড মানে নবম অধ্যায় টাইটেল হলো এসিড ক্ষারক সমতা, অর্থাৎ এটা আমাদের বইয়ের শিরোনামে দেওয়া আছে। তো আমরা এই অধ্যায়টিকে মোট কয়েকটা সেগমেন্টে আমরা পৃথক করেছি। আমরা এখন সেই পর্বগুলো নিয়ে কথা বলবো। আমাদের প্রথম যে টাইপ 1, এই টাইপ 1-এ আমাদের আলোচনার বিষয় থাকবে এসিড, ক্ষার ও লবণের বৈশিষ্ট্য, অর্থাৎ এসিডের বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্য, লবণের বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে কথা বলবো। ওকে, সো আচ্ছা, এবারে যাচ্ছি আমরা প্রশ্নের যে সমাধান, সেই সমাধানে। দেখো, আমাদের জন্য প্রথম প্রশ্ন, কোনটি মৃদু অ্যাসিড? আচ্ছা, এখন মৃদু অ্যাসিড কোনটা? যারা জলীয় দ্রবণে সামান্য পরিমাণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে বলি আমরা মৃদু অ্যাসিড। তো এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে? এখান থেকে সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বারটা, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, কেননা সে জলীয় দ্রবণে সামান্য পরিমাণে হাইড্রোজেন আয়ন দান করে। হিসাব করে দেখা গেছে যে প্রতি যদি 1000টা অণু থাকে সেখান থেকে মাত্র 4টা হাইড্রোজেন আয়ন পাওয়া যাবে। তার মানে 1000 অণুর মধ্যে 4টা অণু কি হয়? বিয়োজিত হয়। আচ্ছা, গেল এটা। আমাদের 2 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, দুর্বল অম্ল কোনটি? সো দেখো, মৃদু অ্যাসিড, দুর্বল অম্ল, এগুলো কিন্তু সিমিলার টাইপের কোশ্চেন। এখান থেকে আসলে জানতে চাচ্ছে যে কোন অ্যাসিডটির বিয়োজনের হার কম। তাহলে আমরা অ্যাসিডগুলো দিকে একটু ফলো করি। হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তো আরও শক্তিশালী অ্যাসিড। তাহলে এখান থেকে অ্যান্সার হবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, এটা খুব কম পরিমাণেই বিয়োজিত হয়। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে কোনটি ক্ষার? তো ক্ষার হওয়ার জন্য শর্ত কয়টা? 2টা। নাম্বার 1, সে পানিতে দ্রবীভূত হতে হবে। নাম্বার 2, তার হাইড্রোক্সিল আয়ন দেওয়ার সক্ষমতা থাকতে হবে। তো এখান থেকে আসলে ক্ষার হওয়ার সেই সক্ষমতা, মানে 2টা শর্ত ফিল আপ করে সোডিয়াম হাইড্রোক্সাইড এই পানিতেও দ্রবীভূত হয়, প্লাস আমাদেরকে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। তাহলে আমরা বলতে পারি 3-এর সঠিক অ্যান্সার কত? 3-এর সঠিক অ্যান্সার হবে খ নাম্বার। আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে, 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে কি বলেছে, কোনটি অম্লীয় মূলক? আচ্ছা, অম্লীয় মূলক কাকে বলে? তুমি কোনো অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন সরিয়ে নেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাকে বলা হয় কি? অম্লীয় মূলক, তাই না? আচ্ছা, সো এখান থেকে দেখো তো, ফসফরিক অ্যাসিড থেকে যদি আমরা 3টা H+ সরিয়ে নেই, 3টা H+ যদি সরিয়ে নেই, তাহলে বাকি থাকবে সেখানে কি? ফসফেট মূলক। তার মানে আমাদের 4-এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। 4-এর সঠিক অ্যান্সারটা কত? 4-এর সঠিক অ্যান্সারটা ঘ নাম্বার। আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। তো এর পরবর্তী প্রশ্নে আগে আমরা উদ্দীপকটা একটু বুঝে নিব। এখানে দেখা যাচ্ছে ফেরাস নাইট্রেট লবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এদের মধ্যে বিক্রিয়া হবে, তাই না? বিক্রিয়া হয়ে একটা অদক্ষেপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে বিক্রিয়াটা হওয়ার ফলে কি হবে? বিক্রিয়াটা হওয়ার ফলে এখানে ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ বর্ণের অদক্ষেপ আমরা দেখতে পাবো, প্লাস এর সাথে উৎপন্ন হবে 2 অণু সোডিয়াম নাইট্রেট। ওকে, তো আমরা এখানে বলতেছে উপরের চিত্রে উৎপন্ন অদক্ষেপের বর্ণ কিরূপ। যেহেতু ফেরাস হাইড্রোক্সাইড সবুজ বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে, তাহলে এখান থেকে অবশ্যই অ্যান্সার কি হবে? সবুজ হবে। ওকে, সো এখানে আমরা সবুজ পেলাম। আচ্ছা, দেন নেক্সট প্রশ্ন, নিচের কোন অদক্ষেপের বর্ণ লালচে বাদামি? লালচে বাদামি হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। তো আমাদের আয়রনের 2 যোজনী, মানে আয়রন পরিবর্তনশীল যোজনী দেখায়, একটা হচ্ছে 2 যোজনী আর একটা হচ্ছে 3 যোজনী। সো ফেরাস যখন হবে তখন সে সবুজ বর্ণের অদক্ষেপ সৃষ্টি করবে, আর ফেরিক যখন হবে তখন সে লালচে বাদামি বর্ণের অদক্ষেপ সৃষ্টি করবে। সো 6-এর সঠিক অ্যান্সার কত? 6-এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। 6-এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা, 7 দেখো, 7 কি বলতেছে? 7 বলতেছে যে ড্যাশ আয়নের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সাদা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে। আচ্ছা, তাহলে এখন কোনটা অ্যান্সার হতে পারে? এইখানে আসলে এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল কেন? আপাত দৃষ্টিতে কেউ যদি বলে যে স্যার 3টাই সঠিক, সেটা আসলে ভুল ধরা যাবে না। কেন? কারণ এই ক্যালসিয়াম 2+ এটাও কিন্তু সাদা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করতে পারে, বাট সেটা খুবই সামান্য পরিমাণে। মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও অদক্ষেপ সৃষ্টি করে, কিন্তু সেটা অতটা পপুলার না। আমরা যদি আমাদের বইয়ের কথা চিন্তা করি, আমাদের যে টেক্সট বুক বা বোর্ড বই, সেখানে আসলে জিঙ্ককে মেনশন করা আছে, অ্যালুমিনিয়ামকে মেনশন করা আছে। তো সেই হিসেবে আমরা 1 এবং 3কে সঠিক বলতেছি, 1 এবং 3কে সঠিক বলতেছি। ক্যালসিয়ামেরও হালকা সাদা বর্ণের অদক্ষেপ দেখা যায়। ওকে, গেল এটা। আমরা যাচ্ছি এর পরবর্তী কোশ্চেনে। দেখো, পরবর্তী কোশ্চেনে কি বলছে, ফেরিক ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিক্রিয়া হচ্ছে এক্স কে বলো তো? এক্স হচ্ছে FeOH3, ফেরিক হাইড্রোক্সাইড। এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে FeOH3 প্লাস লবণ উৎপন্ন করতেছে। এই লবণ হচ্ছে জাস্ট সোডিয়াম ক্লোরাইড লবণ।
তাহলে এখানে বলতেছে যে এক্স যৌগটির কিরূপ বর্ণ প্রদর্শন করবে, লালচে বাদামি। আমরা অলরেডি একটু আগে দেখেছিলাম যে আয়রনের দুইটা যোজনীতে দুই রকমের অদক্ষেপ পাওয়া যায়, একটা হবে সবুজ, একটা হবে লালচে বাদামি। সো যেহেতু এখানে আয়রন 3 যোজনী প্রদর্শন করতেছে, সো এখানের অদক্ষেপের বর্ণ কিরকম হবে, এখানের অদক্ষেপের বর্ণ হবে লালচে বাদামি। আচ্ছা, এবারে বলতেছে দেখো উপরের বিক্রিয়াটিতে কি ঘটে। আচ্ছা, উপরের বিক্রিয়াটিতে কি ঘটে এটা এখন আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি। ওকে ফাইন, সো অপশনগুলো একটু দেখো। জারণ বিজারণ ঘটে, জারণ বিজারণ ঘটে, দেন অতক্ষেপণ ঘটে, উৎপন্ন লবণটি CCl4 এ অদ্রবণীয়। তো আমরা এখন এই অ্যান্সারগুলো সমাধান করব। তো এখান থেকে কি নেওয়া যায় দেখো, খেয়াল করো। অদক্ষেপণ ঘটে, এটা তো সত্য যে আমরা জানি যে ফেরিক হাইড্রোক্সাইডে অদক্ষেপণ ঘটে, এটা সত্য। সো অদক্ষেপণ বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া, সেটা মাস্ট বি মিথ্যা। তাহলে জারণ বিজারণের অদক্ষেপণ একসাথে হতে পারে না। আর বলছে যে উৎপন্ন লবণটি CCl4 এ অদ্রবণীয়। উৎপন্ন লবণটা কে বলতো? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি একটা পোলার যৌগ। সো পোলার পোলার দ্রাবকে দ্রবীত হবে। সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীত হবে। CCl4 তো একটা অপোলার দ্রাবক। সো পোলার দ্রবক কখনোই অপোলার দ্রাবকে দ্রবীত হবে না, এই জন্য এটা অদ্রবণীয় বলছে, এটাও সঠিক। সো 2 ও 3 সঠিক। এখন আমরা দেখবো যে 2 এবং 3 নাম্বারের সাথে কোন অ্যান্সারটি মিলে যাচ্ছে আর কি। আচ্ছা, 2 ও 3 আমাদের অ্যান্সারের লিস্টে ছিল 2 ও 3। তো 2 ও 3 গ নাম্বারটা। সো আমাদের এই প্রশ্নে মানে 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ নাম্বারটা। 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বারটা। আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলতেছে দেখো, যে 10 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলতেছে 1 নং বিক্রিয়ায় উৎপন্ন অদক্ষেপের বর্ণ কিরূপ হবে। 1 নং বিক্রিয়া দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম নাইট্রেট বিক্রিয়া করে, তাহলে এ যৌগ হবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, লৌহ সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করতেছে। তো যেহেতু সোডিয়াম দিয়ে বসে, সোডিয়াম নিয়েই আমাদের কাজটা করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম কোন বর্ণের অদক্ষেপ সৃষ্টি করতে পারে? অ্যালুমিনিয়াম অলওয়েজ সাদা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করতে পারে। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। দেখো এর পরবর্তী প্রশ্নে কি বলতেছে, ফেরিক ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি হবে? এখানে হবে ফেরিক হাইড্রোক্সাইড FeOH3। এইরকম একটা এমসিকিউ কিন্তু আমরা একটু আগেই সলভ করেছিলাম। যাই হোক, আবার যেতে চলে আসছে, আমরা আরেকবার করে ফেলি। এবং এটাও কিন্তু বোর্ডে এসেছে। দেখো আমাদের সমস্ত কোশ্চেন কিন্তু বোর্ড কোশ্চেনকে কেন্দ্র করেই সাজানো। তো এখানে কীরকম হয় বলো তো? ফেরিক হাইড্রোক্সাইড লালচে বাদামি বর্ণের একটা অদক্ষেপ সৃষ্টি করবে। নিচের কোনটি আর্দ্র লাল লিটমাসের বর্ণকে নীল করে? আর্দ্র লাল লিটমাসের বর্ণকে নীল করে। তাহলে আমরা জানি কি, ক্ষার বা ক্ষারক অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়ার সাথে যদি পানি মিশাও, H2O যদি মিশাও, তাহলে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি করে? ক্ষার লাল লিটমাসকে নীল করে। সো এটা হবে গ নাম্বার। আচ্ছা, দেন বলতেছে দেখো যে কোনটি অধিক ক্ষারীয়। আচ্ছা, ক্ষারীয় মানে কি বলতো? পিএইচ এর মান বেশি। সো আমাদের অগ্ন্যাশয় রসের পিএইচ এর মান 8.1 বা 8.2 এর কাছাকাছি, মানে 8 পয়েন্ট সামথিং। সো যেহেতু এখানের পিএইচ এর মান 8.1, সো সব থেকে বেশি রক্ত, মূত্র, বৃষ্টির পানি সব থেকে এটার পিএইচ এর মান যেহেতু বেশি, তাহলে এটা কি হবে? অবশ্যই ক্ষারীয় হবে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, যে কোনটি ক্ষারীয় প্রকৃতির লবণ। আচ্ছা, তো ক্ষারীয় প্রকৃতির লবণ কোনটা? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হবে ক্ষারীয় প্রকৃতির লবণ। এখন কেন ক্ষারীয় প্রকৃতির লবণ? কারণ তুমি এর সাথে হচ্ছে পানির বিক্রিয়া ঘটাও। সোডিয়াম কার্বনের সাথে পানির বিক্রিয়া ঘটবে। পানির বিক্রিয়া ঘটে কি হবে বলতো? কার্বনিক অ্যাসিড H2CO3 কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে, প্লাস আর কি উৎপন্ন হবে? আর উৎপন্ন হবে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইখানে শক্তিশালী কে বলতো? এই অ্যাসিড এবং ক্ষার, কার্বনিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে শক্তিশালী কে? ক্ষার হচ্ছে শক্তিশালী। তাহলে যেহেতু ক্ষার শক্তিশালী, সেহেতু আমাদের এই 14 এর সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা 15-এ। দেখো কি বলতেছে, যে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বোতলের মুখ খুললে হলুদ কুয়াশার মতো ধোঁয়া বের হয়। মুখ খুললে তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, বর্ণ বাদামি হয়। সো গাঢ় নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে 3টাই সঠিক। একটা হচ্ছে মুখ খুললে কুয়াশার মতো ধোঁয়া বের হয়, ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, আর গাঢ় নাইট্রিক অ্যাসিডে বর্ণ বাদামি হয়। সো এখান থেকে আমরা সঠিক অ্যান্সারটা পাচ্ছি কত? এখান থেকে আমরা সঠিক অ্যান্সারটা পাচ্ছি ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড বলতেছে যে তরল অবস্থায় থাকতে পারে। আচ্ছা, একাধিক বন্ধন বিদ্যমান, এর জলীয় দ্রবণ অম্লীয়। প্রথম অপশনটা মিথ্যা। কেন বলতো? অ্যামোনিয়াম ক্লোরাইড একটা কি পদার্থ বলতো? একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। অ্যামোনিয়াম ক্লোরাইড একটা কি পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থের কখনো তরল অবস্থা থাকে না, নাম্বার 1। 2 নাম্বারটা সত্য। একাধিক বন্ধন থাকতে পারে, কি হবে? খেয়াল করো, অ্যামোনিয়া।
সমযোজী বন্ধন, এর সাথে হাইড্রোজেন প্লাস যোগ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে সন্নিবেশ সমযোজী বন্ধন NH4+, সন্নিবেশ সমযোজী বন্ধন, এর সাথে Cl যোগ করে দাও, ঠিক আছে, এর সাথে Cl যোগ করে দাও, Cl যোগ করে দাও। তো Cl যদি আমরা যোগ করি তখন সেটা হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন। সো এখানে 3 রকমের বন্ধন আছে, সমযোজী, সন্নিবেশ সমযোজী, আয়নিক। তো এটাও সত্য। এর জলীয় দ্রবণ অম্লীয়। আচ্ছা, সো যদি আমরা হিসাব করি, যদি আমরা এটার সাথে এখন পানির বিক্রিয়া ঘটাই প্লাস পানি, তখন সেখান থেকে কি উৎপন্ন হবে? তখন অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি, তখন সেখান থেকে উৎপন্ন হবে HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে একটা অ্যাসিড এবং একটা ক্ষার, HCl কি অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার, কোনটা বেশি শক্তিশালী? অ্যাসিড বেশি শক্তিশালী। সো অবশ্যই এর জলীয় দ্রবণ কীরকম হবে? অম্লীয় হবে। সো 2 এবং 3 সঠিক। আমরা তাহলে খ নাম্বারটার সাথে মানে এগ্রি করবো, আমরা খ নাম্বারের সাথে এগ্রি করব। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো এর পরবর্তী প্রশ্নে আমাদের জন্য কি বলেছে, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এ পাত্র এবং বি পাত্র। সো এখানে বলতেছে যে উপযুক্ত শর্তে এ পাত্রের সিমেন্ট শিল্ডের প্রধান উপাদান, আচ্ছা সিমেন্ট শিল্ডের প্রধান উপাদানকে ক্যালসিয়াম কার্বনেট ও পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড ব্যবহৃত হয়েছে, আর কি ব্যবহৃত হয়েছে? HCl ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তো ক্যালসিয়াম কার্বনেট এবং HClকে আমরা এখানে ব্যবহার করলাম। এবার দেখি এখান থেকে আমাদের জন্য কি কি প্রশ্ন বলতেছে। আচ্ছা, তো আমাদের কথা মনে আছে কিনা যে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl বিক্রিয়া করতেছে, এইটুকুই আমরা তথ্য পেয়েছিলাম উদ্দীপক থেকে। এবারে আসো বাকি কাজ। বলতেছে যে এ পাত্রে উৎপন্ন গ্যাস অম্লধর্মী, এটা সত্য। এখান থেকে বিক্রিয়া করে কি কি উৎপন্ন হবে? এখান থেকে বিক্রিয়া করে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস উৎপন্ন হবে পানি, প্লাস উৎপন্ন হবে পানি। সো আমরা ফার্স্টেই বলতে পারি এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস অম্লধর্মী, কেননা সে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে। এই পাত্রে উৎপন্ন যৌগ মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এ পাত্রে উৎপন্ন যৌগ মৃদু তড়িৎ বিশ্লেষ্য, পানির কথা বলেছে, এই পানিটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর একটা কথা বলতেছে যে তার মানে আমাদের 2 নাম্বারটাও সঠিক। 3 নাম্বারটা বি পাত্রে সংঘটিত বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। আচ্ছা, সো আমাদের তাহলে আর একবার দেখতে হবে যে আসলে বি পাত্রে কে ছিল। আচ্ছা, সো বি পাত্রে পানি, আর তো আর তেমন কোনো কিছু এখানে বলা নাই, তাহলে পানির বিক্রিয়ায় তো কোনো রেডক্স বিক্রিয়া হতে পারে না। সো এই জন্য আমরা এটাকে মিথ্যা বলবো। 17 এটা আমরা, আচ্ছা তো এখানে এটা 1 নাম্বার সঠিক, 2 নাম্বার সঠিক, 3 নাম্বারটা মিথ্যা। সো আমাদের 1 ও 2 সঠিক, তার মানে সঠিক অ্যান্সার কত হবে? এখানে সঠিক অ্যান্সারটা পাচ্ছি আমরা ক নাম্বার। আমরা যাচ্ছি নেক্সট প্রশ্নে। দেখো কি বলতেছে, পরীক্ষাগারে 60 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস পাওয়া গেল। আচ্ছা, উৎপন্ন এক্স গ্যাসটি, তাহলে দেখো তুমি ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দাও, ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিলে আমরা কি পাবো? ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, আর কি পাবো? কার্বন ডাই অক্সাইড পাবো। ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, আর কি পাবো? কার্বন ডাই অক্সাইড পাবো। এখন এই কার্বন ডাই অক্সাইড সম্পর্কে বলছে উৎপন্ন এক্স গ্যাসটি চুনের পানিকে ঘোলা করার ক্ষমতা রয়েছে। ইয়েস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর যদি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া হয় তখন সেখান থেকে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, তখন সেখান থেকে উৎপন্ন হয় CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। সো এই ক্যালসিয়াম কার্বনেটের চুনের পানিকে ঘোলা করার সক্ষমতা রয়েছে। আচ্ছা, গেল এটা। 2 নম্বরে কি বলছে? জলীয় দ্রবণ টক স্বাদ যুক্ত, যেহেতু কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ কি উৎপন্ন হবে? কার্বনিক অ্যাসিড H2CO3, যেহেতু এটা একটা অ্যাসিড তাহলে জলীয় দ্রবণ অবশ্যই কি হবে? টক স্বাদ বিশিষ্ট হবে। আর বলছে কেন্দ্রীয় পরমাণুর সুপ্ত যোজনী 2। আচ্ছা, এখন এটা আমাদের একটু হিসাব করতে হবে। কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বন, কার্বন ডাই অক্সাইডে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 4, কারণ অক্সিজেনের যোজনী তো 2, এক তো হবে না। তো এটা আলটিমেটলি ছিল এরকম C2O4, দেন 2 দিয়ে কাটাকাটি করে আমরা CO2 পেয়েছি। সো সক্রিয় 4, সর্বোচ্চ 4, তাহলে সুপ্ত কত হবে? 0। এখানে সুপ্ত কত বলছে? 2। সো 3 নাম্বারটা মিথ্যা, 1 এবং 2 যেহেতু সঠিক, তার মানে আমাদের এখানে ক নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। আশা করতেছি তোমরা এই পয়েন্টগুলো আসলে বুঝতে পারতেছো যে এখানে আসলে কি বলা হচ্ছে। ওকে, আমি এটাকে আরেকটু এইদিকে নিয়ে আসি। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী কোশ্চেনে। অ্যামোনিয়া দ্রবণ, HCl দ্রবণ। আচ্ছা, সো এখন এ দ্রবণ হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ আর বি এর দ্রবণ হচ্ছে HCl দ্রবণ। এখানে বলতেছে উদ্দীপকের এ ও বি এর দ্রবণের বিক্রিয়াটি নন রেডক্স বিক্রিয়া। অ্যামোনিয়ার HCl প্রশমন বিক্রিয়া, এটা একটা নন রেডক্স বিক্রিয়া। অবশ্যই আমরা জানি যে প্রশমন বিক্রিয়া কি বিক্রিয়া হতে পারে? নন রেডক্স বিক্রিয়া হতে পারে। আচ্ছা, গেল। এবারে সেকেন্ড, কপার 2+ এর দ্রবণে এর দ্রবণ যোগ করলে হালকা নীল বর্ণের পদক্ষেপ পড়ে। ওকে, সো আসা আমরা একটা জিনিস একটু বুঝি। বলতেছে কপার 2+ এর দ্রবণে এ দ্রবণ যোগ করলে হালকা নীল বর্ণের পদক্ষেপ পড়ে। এই অ্যামোনিয়া দ্রবণ মানে কি?
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা যে কোনো কপার লবণের দ্রবণে যুক্ত করি তখন সেখানে নীল বর্ণের অধক্ষেপ পড়বে, এটা সত্য। কারণ আমরা জানি যে যদি আমরা এদেরকে যুক্ত করি, দেখো যদি আমরা কপার ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? CuOH2 কপার হাইড্রোক্সাইড, CuOH2 কপার হাইড্রোক্সাইড। আচ্ছা ওকে, তার মানে হালকা নীল বর্ণের অধক্ষেপ পড়বে, এটাও সত্য। 3 নাম্বার, A ও B এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ অম্লধর্মী। আচ্ছা এইটা আমরা একটা চেষ্টা করতে পারি যে অ্যামোনিয়া, খেয়াল করো, অ্যামোনিয়া প্লাস HCl বিক্রিয়া করে কি লবণ উৎপন্ন করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইড অম্লধর্মী কেন? কারণ দেখো এই ক্ষার মানে ক্ষারক এবং অ্যাসিড, তাহলে অ্যাসিডটাকে এখানে শক্তিশালী, অ্যামোনিয়া থেকে অবশ্যই HClটা অনেক বেশি শক্তিশালী অ্যাসিড, তাহলে আমরা জানি যেহেতু এটা শক্তিশালী অ্যাসিড, তাহলে অবশ্যই উৎপন্ন লবণ কি হবে? অম্লধর্মী হবে। সো এখানে 3টাই অপশন সঠিক। তো 3টা অপশন যদি সঠিক হয় তাহলে আমরা এটার ঘ নাম্বারের সাথে এগ্রি করতে পারবো। আমাদের এখানে সঠিক অ্যান্সার কত হবে? আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় X ও Y গ্যাস উৎপন্ন হয়, X গ্যাসটির আণবিক ভর বেশি। আচ্ছা, সো অনেক গ্যাসই উৎপন্ন হতে পারে, এখানে বেসিক্যালি ইন্ডিকেট করা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এবং সালফার ডাইঅক্সাইডের ভর কত? 64, আর কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44। ওকে, এখন বলতেছে X গ্যাসটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী। হ্যাঁ এটা সত্য, এটা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে। সালফার ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। 2 নাম্বার, ফলমূলের পচন রোধে ব্যবহৃত হয়, এটাও সত্য। সালফার ডাইঅক্সাইড থেকে কিন্তু আমরা বিভিন্ন কাগজ বা অন্যান্য শিল্পে আমরা এই সালফার ডাইঅক্সাইড ব্যবহার করে থাকি, মানে এটা থেকে আমরা যে সালফিউরিক অ্যাসিড তৈরি করি সেই সালফিউরিক অ্যাসিডটাতেই মূলত এই রক্ষণাবেক্ষণের কাজে মানে ব্যবহার করা হয়। আর হচ্ছে দিয়াশলাই শিল্পে ব্যবহার করা হয়, এটাও সত্যি। সো আমাদের 3টা অ্যান্সার এখান থেকে আমরা সঠিক পাচ্ছি। সালফার ডাইঅক্সাইড ও সালফিউরিক অ্যাসিডের সমন্বয়ে যে প্রশ্নটা হচ্ছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে? এখানে সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আচ্ছা আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, চুনের পানি কার্বন ডাইঅক্সাইড অধিক পরিমাণে যদি দেই তখন কোনটি উৎপন্ন হবে? ক্যালসিয়াম বাইকার্বনেট, যেটা কিনা পানিতে দ্রবীভূত। ক্যালসিয়াম বাইকার্বনেট যেটা কিনা পানিতে দ্রবণীয়। আচ্ছা, সো এখানে বলছে আগে কিন্তু বলছে অধিক পরিমাণে, তার মানে কি ফার্স্ট স্টেপে যে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হতো আমরা আবার কার্বন ডাইঅক্সাইড অ্যাড করতাম। সো একবারে যদি আমরা 2টা স্টেপকে অ্যাড করি তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার পাবো আমরা ঘ নাম্বার। আচ্ছা এরপরটা দেখো, চুনের পানিতে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কোনটির জন্য স্বচ্ছ দ্রবণ তৈরি হয়? কোনটির জন্য? এই যে এখানেও ঘ নাম্বারটা হবে ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্যই কিন্তু আমরা এখান থেকে স্বচ্ছ দ্রবণ দেখতে পাই। কেন? কারণ ক্যালসিয়াম বাইকার্বনেটটা পানিতে দ্রবীভূত হয়, তো যেই বস্তু পানিতে দ্রবীভূত হয় সেটা তো অবশ্যই স্বচ্ছ দ্রবণ তৈরি করবে। আচ্ছা, ডিমের খোসার সাথে লেবুর রস যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হয়? ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস লেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড, তাহলে অবশ্যই যেহেতু কার্বনেট বিশিষ্ট। তো দেখো পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, বলতেছে ডিমের খোসার সাথে লেবুর রস যোগ করলে কোন অ্যাসিড মানে কোন গ্যাসটি উৎপন্ন হয়? তো ডিমের খোসার মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট এবং লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। তো অ্যাসিড এবং ক্ষার বা অ্যাসিড এবং এই ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে, যেহেতু এখানে কার্বনেট বিশিষ্ট যৌগ রয়েছে তাহলে অবশ্যই এখান থেকে যে গ্যাসটি পাবে সেই গ্যাসটিকে কার্বন ডাইঅক্সাইড। কার্বনেট মূলক বিশিষ্ট যৌগ থেকে আমরা কি গ্যাস পাই? কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাই। আচ্ছা, সো আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো এই পর্বে আর মনে হয় 2টা বা একটা MCQ রয়েছে, আমরা সেগুলো সমাধান করে ফেলবো। আচ্ছা, এখানে বলতেছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এবার মিলাও, সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখান থেকে অ্যামোনিয়াম ছিল, সো অ্যামোনিয়ামকে যদি আমরা 2 ভাগে ভাগ করি তখন আমরা কি পাই? 1 ভাগে পাই হাইড্রোজেন আর 1 ভাগে পাই আমরা অ্যামোনিয়া NH3। তাহলে এই যে NH3, তাহলে X গ্যাসটি কিন্তু আর কেউ নয় NH3, আর এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সিল মূলক মিলে কি তৈরি করে ফেলছে? পানি তৈরি করে ফেলছে। তা আমাদের 24 সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার। X গ্যাস কোনটি? তাহলে X গ্যাস কে বলো তো? X গ্যাস হচ্ছে এই অ্যামোনিয়া গ্যাস। আচ্ছা নেক্সট কোশ্চেন, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কোনটি? ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস সালফার ডাইঅক্সাইড। শিল্পক্ষেত্রে সেই ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসের কারণে কিন্তু চোখে জ্বালা পোড়ার সৃষ্টি হয়, আরও অনেক সমস্যা এখানে সৃষ্টি হতে পারে। তো ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস সালফার ডাইঅক্সাইড। ওকে, তো আমাদের নবম অধ্যায়ের প্রথম যেই পর্ব, এই পর্বের মধ্যে অর্থাৎ অ্যাসিড, ক্ষারক এবং লবণ এর বৈশিষ্ট্যসমূহের মধ্যে যে প্রশ্নগুলো ছিল আমরা কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে এখানে আলোচনা করেছি। তো আমি আশা করেছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তাহলে আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।